যে গ্রামটি প্রায় 150 বছর অথবা 200 বছরের পুরনো। তো সেই গ্রামে ঐতিহ্যবাহী কিছু জমিদার বাড়ি রয়েছে। আমরা সেই জমিদার বাড়িগুলো আজকে দেখতে এসেছি এবং এই গ্রামটা কত সুন্দর সেটা আপনাদের দেখাবো। আর এখানে একটি শতবর্ষী বটগাছ রয়েছে, সেই বটগাছটিও দেখাবো। তো এখানে দেখতে আসতে কোনো সমস্যা হয় কিনা বা দেখতে আসলে কোনো রকমের টাকা পয়সা দিতে হয় কিনা, এরকম অনেক কথা আমরা শুনে আসছি। আপনি যদি একটু বলেন। আর এইটার বাড়িওয়ালার নাম হলো মনমোহন শাহ। গুবি বলসর বাপের নাম হলো মনমোহন শাহ। মনমোহন শাহ, হ্যাঁ, বাবার নাম। বাবার নাম হচ্ছে মনমোহন শাহ, গোপীনাথ সাহার বাবা। রজনীকান্ত ঘোষ এই বাড়ি কিনেছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এই জমিদার বাড়ির নাম হচ্ছে রজনীকান্ত জমিদার বাড়ি। আর যেহেতু এটা বিরুলিয়া অবস্থিত, এই জন্য এই গ্রামের নাম অনুযায়ী এই জমিদার বাড়ি অনেকে বিরুলিয়া জমিদার বাড়ি বলে হচ্ছে না। পথে পথে সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের ঢাকার ঐতিহ্যবাহী একটি গ্রাম, বিরুলিয়া গ্রাম। যে গ্রামটি প্রায় 150 বছর অথবা 200 বছরের পুরনো। তো সেই গ্রামে ঐতিহ্যবাহী কিছু জমিদার বাড়ি রয়েছে, যে জমিদার বাড়িগুলো ইতিমধ্যেই কিন্তু সারা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সবার কাছে কিন্তু পরিচিত। আমরা সেই জমিদার বাড়িগুলো আজকে দেখতে এসেছি এবং এই গ্রামটা কত সুন্দর সেটা আপনাদের দেখাবো। আর এখানে একটি শতবর্ষী বটগাছ রয়েছে, সেই বটগাছটিও দেখাবো। তো আমরা ইউসুফ ভাইয়ের ঠিক দোকানে আছি। তো ইউসুফ ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে চাই, যে ইউসুফ ভাই এলাকার একেবারে স্থানীয় লোক। তো ভাই, এই গ্রামটি তো অনেক পুরনো আর এই জমিদার বাড়িগুলো অনেক পুরনো। তো এখানে দেখতে আসতে কোনো সমস্যা হয় কিনা বা দেখতে আসলে কোনো রকমের টাকা পয়সা দিতে হয় কিনা, এরকম অনেক কথা আমরা শুনে আসছি। আপনি যদি একটু বলেন। না, এরকম কিছু নেই, এগুলো মূলত ভুল কথা। কারণ কি, এখানে মানুষজন অহরহ আসে, প্রায় সময় আসে, টাকা পয়সা কোনো এখানে কিছুই লাগে না এখানে। না, এগুলো আগে ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে ছিল, এখন এগুলো হয় না, বাইরে থেকে এগুলো গ্রামের ভিতরে হয় না। আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক ভালো, মানুষজন আসতেছে তো রেগুলারই আসে। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে শেয়ার করলেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনারা যারা আসবেন, ওই ইউসুফ ভাইয়ের ঠিক ওই যে পথটি দেখালাম, এখান থেকে কিন্তু আপনারা এই পথ দিয়ে কিন্তু যাবেন। তো আজানের সময় এখন আজান হবে। তো দর্শক শ্রোতা, আমি পথে আসতে আসতে জমিদার বাড়ি যখন দেখতে আসছি, তখন এসেই কিন্তু আমার চোখ আটকে গেল একটি পুরনো বিল্ডিং। আপনার কাছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি দোতলা বিল্ডিং। তো এখানে গাছে, বিল্ডিংয়ের গা দিয়ে কিন্তু শ্যাওলা গাছপালা এটা জমে গেছে, এই যে দেখুন। তো এটি একটি জমিদার বাড়ি, এটা আমি যতটুকু শুনলাম। এই যে দেখুন, বিল্ডিংয়ের গা দিয়ে কিন্তু শ্যাওলা, বিভিন্ন রকম গাছপালা এগুলো সব জমেছে। অনেক পুরনো, এটা 150 বছরের পুরনো এই বাড়িটি। তো এখন এই বাড়িটি হচ্ছে বৈঠকখানা, আমি যতটুকু শুনলাম। এখানে কিন্তু ঝুল বারান্দা রয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ঝুল বারান্দা। তো এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন ঝুল বারান্দাটা। আর আগের দিনে এই বারান্দাগুলো তৈরি তো পাত দিয়ে, রেলের পাত বলে, দেখতে পাচ্ছি। তো এই বাড়িটিতে এখন লোকজন বসবাস করেন। তো কারা করেন আমরা জানতে পারবো না সম্ভবত, কারণ এখন ভিতরে ঢোকার অনুমতি নেই। তো চলুন, আর সামনে এর পাশে কিন্তু এই জমিদার বাড়িটি, জমিদার বাড়ির বৈঠকখানা। এটা হচ্ছে মূল জমিদার বাড়ি, দেখতে পাচ্ছেন। আর এখানে কাঁঠাল গাছ, হ্যাঁ, এটা ঠিক আপনাদের এখানে দেখানো যাচ্ছে না, এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন। এটা হচ্ছে বাড়ির নিচের যে জায়গাটি, আমরা একটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করে আসুন। তো আমাদের এখানে এক চাচা আছেন, আমি একটু কথা বলি আপনার সাথে। যে এই বাড়িটি তো এই যে আমরা যেটা দেখালাম, এই যে বৈঠকখানা, ওটা বৈঠকখানা। এটা বৈঠকখানাটা, এটা হচ্ছে কার বৈঠকখানা? এটা গুবি বল্লভ সাহা। গোপী বল্লভ শাহ। গুবি বল্লভ সাহা। আর এই যে পাশেই যে জমিদার বাড়িটি, এটা বাড়ি, ওইটা বৈঠকখানা। এটা হচ্ছে গোপী বল্লভ শাহার বাড়ি। এটা গোপী বল্লভ শাহার বাড়ি, আর এটা হচ্ছে বৈঠকখানা। বৈঠকখানা। আচ্ছা, কত পুরনো, কত বছর? 150 বছরের। 150 বছর হবে। হ্যাঁ। আমি এটা শুনে আসলাম যে এটা অনেক 200 বছর। না, 150 বছরের নেই, 150 বছরের বেশি। হ্যাঁ। আর এই গ্রাম যে বিরুলিয়া গ্রাম, বিড়লাগের। কত বছর পুরনো গ্রাম? এটাও অনেক ব্রিটিশ আমলের ছিল। তার মানে এটা 200-250 বছর হবে। হ্যাঁ, 250-300 বছর। এই গ্রামের পরেই এখানে এসে বসতি স্থাপন করেছিল। বসতি করছে, হ্যাঁ। রজনীকান্ত ঘোষ। রজনীকান্ত ঘোষের একটা বাড়ি আছে, এটা কোথায়? ওটা ওই বাজারে, মাঠে রেখে। তার
মানে এই দিক দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ, এই রাস্তায় যাই যাইব, এই রাস্তা দিয়ে গেলে ওটা ওই তার নাতিরা থাকে ও এখন ওখানে আছেন। আছে। তাহলে সেই জমিদারের বংশধররা আমরা এখানে গেলে কথা বলতে পারবো, দেখতে পারবো। ওরা দোতলায় থাকে। আচ্ছা, আপনার বয়স কত হবে? আমার 90 তো কাছাকাছি। আচ্ছা, আরেকটি কথা আছে, আমি কি জানতে চাই যে এই গ্রামে তো মানে এই যে আমরা দেখলাম যেটা বিভিন্ন মুসলমান সবাই একসাথেই আছে, একসাথে আছে। তো এখানে তো কোনো সমস্যা না, নাই। আমার কোনো দ্বন্দ্ব নাই। না, আমাকে এইটা কিন্তু এত ভালো লাগছে আমার। আমাকে দেখ হ্যাঁ। কোনো ঝগড়াঝাটি নাই। হিন্দুগুলোর লগে আমরা মিলামিশা। ওরা মিলামিশা চলে। হ্যাঁ, এই যে সত্যি সত্যি ঈদের মধ্যে আমরা থাকলে ওরাও সেমাই টেমাই খাই, সবই আমরা সবই। আপনাদের এই গ্রামটা এত সুন্দর, আমি যে আসলাম মানে সত্যি সুন্দর, মানে ছবির মতো সুন্দর। শত শত বছরের পুরনো ঐতিহ্য, যে হিন্দু মুসলমান আমরা একসাথে আছি সবাই, এটা যেন কোনো মতো নষ্ট না হয়। আপনারা দেখবেন এটা কিন্তু নষ্ট করা যাবে না, কারণ আমরা সবাই আমরা মিলে আছি, এটা যেন মিলে থাকতে পারি। এটা হচ্ছে বাংলাদেশ, এটা পৃথিবীর কোনো দেশে আর এটা পাওয়া যাবে না। এরকম সম্প্রীতি আর কোথাও নাই, সব দেশে ঝগড়া, কিন্তু আমরা একসাথে আছি। রাইট। তাছাড়া যেমনটি বলছিলেন যে এটাই এইভাবে থাকতে হবে, তাই তো? হ্যাঁ, এই পেপেই থাকতে হইব। হ্যাঁ, আর এইটার বাড়িওয়ালার নাম হলো মনমোহন শাহ। গুবি বলসর বাপের নাম হলো মনমোহন শাহ। মনমোহন শাহ, হ্যাঁ, বাবার নাম, বাবার নাম। ওনার বাবার নাম হচ্ছে মনমোহন শাহ, গোপীনাথ সাহার বাবা। ভেরি গুড, ভালো লাগলো। আর আপনার কি নাম? আমার নাম সুভাষ দাস। সুবল দাস। আর আপনার নাম বলছিলেন? আমার নাম মেঘু কাজী। মেঘু কাজী। এই দেখুন, এই যে দুজন বসে আছেন, সুখে দুঃখের সাথে সবসময় একসাথে আছেন। এটা অত্যন্ত ভালো লাগার বিষয়। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই কোনো সময়। চলুন এবার জেনে নেওয়া যাক পাখির চোখে বিরুলিয়া জমিদার বাড়িগুলোর ইতিহাস। ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অবস্থিত গ্রাম বিরুলিয়া। অত্যন্ত দৃষ্টিনন্দন, নয়নাভিরাম এই গ্রামটি। জমিদার রজনীকান্তের সুদৃশ্য বাড়ি এবং আরও বিখ্যাত কয়েকটি প্রাচীন স্থাপনার জন্য গ্রামটি এখন সুবিখ্যাত। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস ঐতিহ্য বহনকারী জমিদার বাড়িগুলো এক প্রকার লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে বহুদিন। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে এই সৌন্দর্যমণ্ডিত জমিদার বাড়িগুলো। যদিও সেই আগের সৌন্দর্য এখন বাড়িগুলো নেই, পৌরত্বের চেহারা নিয়ে জীর্ণশীর্ণ পরিবেশে তুরাগ নদীর তীরে দাঁড়িয়ে আছে এই বাড়িগুলো। পলস্তরা খসে পড়েছে, ইট বের হয়ে এসেছে, চুনচুরকির প্রলেপগুলো এখন আগের মতো নেই সেই জৌলুস। প্রায় 150 বছর বয়সে বাড়িগুলো কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। আগে 14 থেকে 15টি জমিদার বাড়ি থাকলেও কালের বিবর্তনে এখনও টিকে আছে মাত্র 7 থেকে 8টি দৃষ্টিনন্দন ভবন। প্রাচীন বিখ্যাত নানা কাঠামো স্থাপনায় সমৃদ্ধ বিরুলিয়ার গ্রাম এখনও মনোমুগ্ধকর, যে কাউকে সৌন্দর্যে আকৃষ্ট করবেই। আপনি যদি আসেন এখানে, আপনি সত্যি মুগ্ধ হবেন। চলে যাবেন 150 বছর আগের সেই পুরনো ইতিহাসের পাতায়। প্রচলিত আছে যে প্রায় 150 বছর আগে জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে মাত্র 8,960 টাকা 4 আনার বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই 3তলা বাড়িটি ক্রয় করেছিলেন। পুরানো ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তার আরও কয়েকটি বাড়ি থাকলেও 1964 সালে দাঙ্গার সময় অধিকাংশ বাড়ি দখল হয়ে যায়। বিরুলিয়ার এই বাড়িটি ছাড়া রজনীকান্ত ঘোষের আর কোনো বাড়ি অবশিষ্ট নেই। মন্দির লাগোয়া 3তলা জমিদার বাড়িটি বণিক বাড়ি নামেও পরিচিত ছিল। এটি ছিল জমিদার রজনীকান্তের আবাসস্থল। নকশাবহুল এই বাড়িটি আছে ঝুল বারান্দা, ইট বিছানো রাস্তা, সারি সারি গাছপালা। বাড়ির দেয়ালে রয়েছে ফুল, পাখি, লতাপাতার নকশায় সজ্জিত প্রমাণ সাইজের মোটামোটা দরজা। একটু পা চালিয়ে উপরে উঠে গেলে আপনার তুরাগ নদীর সৌন্দর্য এবং আশেপাশের সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানে ছোট্ট মন্দিরের পাশেই বাস করতেন ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধার পিতৃপুরুষেরা। তারা চলে গেছেন বহু আগেই দেশ ছেড়ে। এখানে বসবাস করতেন তারকচন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী। বিরুলিয়ার বিখ্যাত জমিদার রজনীকান্ত ঘোষ প্রতি পয়লা বৈশাখ এবং দুর্গাপূজায় দশমী মেলায় এখানে মেলা বসত। তো চলুন আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখব, সাথে থাকুন। দর্শকবৃন্দ, এই বিল্ডিংয়ের নিচতলার যে সিঁড়ি যেটা ওঠার,
এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, তো সেখানে একটু কারুকাজ আপনাদের দেখাই। আমি হাত দিয়ে দেখছি সেই 150 বছর পুরনো সেই বিল্ডিং, সেই কাজটি কিন্তু এখন অক্ষত আছে। দেখুন এত সুন্দর, বিভিন্ন রকম টাইলস দিয়ে কিন্তু এই কাজটি করা, খুবই দৃষ্টিনন্দন, চমৎকার। তো এখানে একটা পিলার আপনাদের যদি আমি একটু দেখাই, যে 150 বছর আগে তাদের সৃজনশীলতা কতটা ছিল আপনারা আমাদের বুঝতে পারবেন। এই যে দেখুন এখান থেকে, আর এই হচ্ছে সেই বিল্ডিংয়ের পাশের যে কারুকাজ। এই বিল্ডিংটি 150 বছর পুরনো, আপনারা কীভাবে বিশ্বাস করবেন আমি জানি না। এখানে কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, এখানে চুন সুরকি দিয়ে কিন্তু গাঁথা। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে, এইগুলো সব দেখুন, এবং এই কাজগুলো এত সুন্দর। তারক সাহার বাড়ি পেরিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে সামনে যে ডান পাশে বাড়ি দেখতে পাচ্ছেন, দেখুন এখানেও কিন্তু শ্যাওলা জমে গেছে। 150 বছরের পুরনো বাড়িটি, কিন্তু এর গঠনশৈলী অত্যন্ত চমৎকার। সামনের নকশাওয়ালা যে পিলারগুলো রয়েছে আপনাকে মুগ্ধ করবেই। তো আমরা একটু সামনে এগিয়ে গেলাম। তো এখান থেকে সামনে গিয়ে একটি মসজিদ, সুদৃশ্য মসজিদ আমাদের চোখে পড়লো। এখনও নির্মাণ কাজ চলছে। তো এটি হচ্ছে বিরুলিয়ার গোলাম কিবরিয়া চৌধুরী জামে মসজিদ, উত্তরপাড়া, বিরুলিয়া, সাভার, ঢাকা। তো এই মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন, এটা কাজ চলছে এবং এখানে কিন্তু বিভিন্ন মেয়াদে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। আপনারা সেই সাইনবোর্ডটি দেখাবো। এই যে দেখুন এখানে রয়েছে জামিয়া আরাবিয়া বিরুলিয়া মাদ্রাসা। তো এখানে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু ভর্তি হতে পারবেন। এই মোবাইল ফোনে আপনারা যোগাযোগ করবেন। নুরানি, নাজের এবং হিফজ বিভাগে ছাত্রছাত্রী এখানে ভর্তি করা হয়। তো আমরা মসজিদটি থেকে সামনে গেলাম। সামনে যে ডান দিকে মোড় নিতে হবে, এখানে ডান পাশে কিন্তু বিল আছে, কিন্তু আমরা বাম দিকে মোড় নেব। এখানে যে দেখতে পাচ্ছেন বাম দিকে আমরা সোজা চলে যাব। সোজা গেলেই কিন্তু একটি মন্দির পাবো, আর মন্দির থেকে একটু সামনে গেলেই আমরা সেই বাড়িটি পেয়ে যাব। তো এখানে একটা মন্দির আছে, তারপরে জমিদার বাড়ি, আমরা একটু দেখাবো আপনাদের। মসজিদ দেখে আসলাম, চমৎকার। মানে এই এলাকায় সবাই মিলেমিশে যাচ্ছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যে আজান দেওয়া হয়েছে, এখন সেখানে নামাজ পড়তে যাচ্ছেন সবাই। আর এখানে হচ্ছে মন্দির, আমরা একটু ঢুকবো ভিতরে। অত্যন্ত দৃষ্টিনন্দন, অসুবিধা নেই দাদা। তো পাশেই মসজিদ, আমরা আজান শুনতে পাচ্ছি। সে বয়ান হচ্ছে আছে শুক্রবার, পাশেই কিন্তু মন্দির। তো এইটা বাংলাদেশে সব জায়গায় দেখা যায় কিনা জানি না, কিন্তু বিরুলিয়া গ্রামে এটা কিন্তু এসে আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো দেখুন এটা হচ্ছে নাট মন্দির। দেখুন এখানে হচ্ছে যে পূজা হয়, সরস্বতী বা লক্ষ্মী পূজা বা যে কোনো পূজা, কালী পূজা অথবা শিব পূজা, এখানে কিন্তু সে বিগ্রহটি স্থাপন করা হয়। আর এখানে হচ্ছে দর্শকবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে এই সেই মন্দির। এখানে রাধাকৃষ্ণের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন সময় এই ঘড়িতে দেখা যাচ্ছে প্রায় 1টা বাজে, মানে 1টা। তো পূজা হয়েছে সম্ভবত। দেখুন আমি একটু, দাদা একটু উপরে তো ওঠা যাবে, একটু এখানে যাওয়া যাবে? আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে। তো এই যে যারা বিরুলিয়া গ্রামে আসবেন, তো এখানে রাধাকৃষ্ণের মন্দির আপনাদের একটু দেখাই। এই যে সে মন্দির, এগুলো খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। এখানে কিন্তু নিয়মিত পূজা হয়। মন্দির দেখে আমরা নিচের দিকে আসলাম। এখানে জানিয়ে রাখি যে এই মন্দিরে খুব জাঁকজমক করে কিন্তু দুর্গা পূজা এবং কালী পূজা উদযাপন করা হয়। এছাড়াও সরস্বতী পূজা সহ বিভিন্ন পূজা কিন্তু এখানে হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পূজার সময় যে রান্নাবান্নাগুলো হয়, সেই রান্নাবান্নার যত রকমের পাতিল সেগুলো কিন্তু এখানে রাখা হয়।
তো এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে ভালো লাগবে আপনার এখানে আসলে যে সবুজে একেবারে আচ্ছাদিত এলাকা, চমৎকার পরিবেশ। আপনারা সুযোগ পেলেই কিন্তু এখানে আসবেন, আর পূজার সময় যদি আসেন আরও ভালো লাগবে। তো এখান থেকে বেরিয়ে এই যে আমরা যে যাচ্ছি এই ডান দিকেই কিন্তু বাসা ছিল সেই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের যে মালিক, উনি এখানে থাকতেন, বাবু নিতাইলাল সাহা। এই যে ডান পাশে ঠিক আমি যে যাচ্ছি ডান দিকেই কিন্তু ওনার বাসা বা বাড়ি ছিল, কিন্তু এখন সেটি আর নাই। কালের পরিক্রমায় কিন্তু সেটি এখন বিলীন হয়ে গেছে, অন্যরা এখানে বসবাস করছেন। তিনি কয়েকবার এখানে কিন্তু আসছিলেন, এটা আমরা জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে। তো আমি এখন যে মাঠটি দিয়ে যাচ্ছি পাশ দিয়ে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটি হাই স্কুল রয়েছে। আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে আমি বৃষ্টির ভিতরে কিন্তু ভিডিও ধারণ করছি। আর ওই যে সামনে যে বাড়িটি ওটি কিন্তু সেই ঘোষবাড়ি, হ্যাঁ ওটি কিন্তু সেই ঘোষবাড়ি, আমরা যাব সেখানে। তো আমরা এটা পার হয়ে সামনের দিকে যাচ্ছি, আমরা ঢুকবো সেই জমিদার বাড়ির উপরে দেখাবো। তো এখান থেকে আমরা কিন্তু এই যে বাম দিক দিয়ে যেটার রাস্তা এটা ধরে যাচ্ছি, ওই সামনে কিন্তু মন্দির, এখানে দুর্গাপূজা হয়, দেখা যাচ্ছে যেটা একবার ঠিক রাস্তার সামনে সোজা। আর ডান দিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর পাশে রয়েছে 3তলা ভবন যেটি, এটা হচ্ছে হাই স্কুল। তো এখানে ছেলেরা ফুটবল খেলছে বৃষ্টির ভিতরে, খুব নস্টালজিক হচ্ছে, ছোটোবেলার কথা মনে পড়ছে। নিশ্চয়ই আপনারা যারা দেখছেন আপনাদেরও মনে পড়ছে এই বৃষ্টির ভিতরে ফুটবল খেলা, হ্যাঁ চমৎকার। তো এখান থেকে আমরা বেরিয়ে সামনে চলে গেলাম, সামনে একটি তে মাথা পাবেন আপনারা। এই তে মাথা থেকে এই যে আমি আসলাম, আর এখানে এসে এই তে মাথা থেকে আমি ডান দিকে ঢুকলাম। এই ডান দিকে ঢুকলেই কিন্তু বিরুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ পাবেন, আর এখানে কিন্তু চমৎকার একটি ঘাট রয়েছে, দেখাবো, চলুন সামনে। বৃষ্টি কিন্তু হচ্ছে গুড়ি গুড়ি, এই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া ঈদগাহ মাঠ। আর দেখুন একটু, হ্যাঁ একবার দেখুন, এখন তুরাগ নদীতে নবযৌবন, বৃষ্টিতে অনেকখানি জল বেড়েছে। আর এখানে কিন্তু ছোটো ছোটো ডিঙি নৌকা রয়েছে, এখানে আসলে কিন্তু আপনি ঘুরতে পারবেন। আর এই সীমানা প্লেয়ারগুলো দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার ভিউ, চমৎকার, আপনার অবশ্যই ভালো লাগবে। তো এই ডান পাশে কিন্তু ঈদগাহ মাঠ, আর এই আমি সোজা যাচ্ছি, সোজা কিন্তু একটি ঘাট রয়েছে, এখানে অনেকেই নিত্য দিনের যে জামা কাপড় পরিষ্কার করার কাজটি এখানে করেন, অনেকে এখানে গোসল করেন, স্নান করেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিবেশ। আর এখান থেকে কিন্তু এক সময় এই ঘোষবাড়ির অথবা জমিদার বাড়ির সেই পানসি এখানে ভিড়ত, সেই মালামাল এখান থেকে কিন্তু বাণিজ্য করতে যেতেন, ওনারা এখানে উঠতেন। ভাবুন একবার, আমি প্রচণ্ড শিহরিত হচ্ছি। এই যে দেখুন এই ঘাট, হ্যাঁ খুবই চমৎকার পরিবেশ, দারুণ। তো এখান থেকে কিন্তু সেই নদীর ভিউটি খুবই চমৎকার দেখা যায়। ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি সেই বিরুলিয়া ব্রিজ, আর এই তুরাগ নদী। কোনো প্রাচীন স্থাপনা বা জমিদার বাড়ি গেলে আমি সত্যি শিহরিত হই, চলে যায় সেই 150 বছর আগে, খুবই ভালো লাগে। আর দেখুন এই ঘাটলা, আমি আরও নিচে নামলাম, একেবারে জল ছুঁয়ে দেখব। আর ওই যে সেই শতবর্ষী যে বট গাছটি, 150 বছর বা 300 বছর, আমি শুনলাম যে 300 বছরের পুরনো ওই যে বট গাছটি দেখা যাচ্ছে। আমি একটু আগে আপনাদের দেখিয়েছি, ওখানে কিন্তু একটু মন্দির আছে। তো আমি আজকে কাউকেই পেলাম না নৌকা করে ওখানে যাওয়ার জন্য, যার জন্য আমি যেতে পারিনি। আজকে সত্যি খুব ভালো লাগছে, হ্যাঁ চমৎকার। আর আপনাকে সামনে দেখাবো আর একটি ঘাট আছে, সেই ঘাটটি এই যে আমি যাচ্ছি সেই ঘাটে, নৌকা ঘাট বা ট্রলার ঘাট যাই বলুন, মানে মুগ্ধ হতেই হবে, কোনো কথা হবে না। চলুন দেখুন একবার, এখানে কিন্তু বসার জায়গা করে দেওয়া আছে। আর ভিউটি একবার দেখুন, এখানে কিন্তু বৃষ্টিতে ভিজবেন না,
আর ওই যে সামনে নিচে টলা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে নদী। এখানে ওই যে জমিদার বাড়ি সে ঘাটলা দেখা যাচ্ছে। এই সব ঘাটেই কিন্তু রজনী ঘোষ অথবা যারা জমিদার ছিলেন তাদের কিন্তু পানসি নৌকা অথবা সেই বজ্র নৌকা কিন্তু এখানে ভিড়ত। এইখান থেকেই কিন্তু তারা যাতায়াত করতেন। ভাবুন একবার, আহা কি ইতিহাস। তো এখানে বারবার মুগ্ধ হচ্ছি। আর ওই যে সেই বটগাছটি এখান থেকে দেখা যাচ্ছে। আর এই ছোটো ছোটো কিন্তু ডিঙি নৌকা, আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদের একটু ঘুরে দেখাবো, কিন্তু যেহেতু জুমার দিন কাউকেই পাইনি। আর এখন বাজে রকম 1:30। আর আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রজনীকান্ত ঘোষের সে বাড়ি, জমিদার বাড়ি ঢুকবো, এই সেই পথ। এই পথে হয়তো ওনারা যাতায়াত করতেন। ভাবুন একবার, যেখান থেকে আমি যাচ্ছি এই পথটাই কিন্তু একমাত্র পথ যেখান থেকে যাতায়াত করবেন। এই যে বাম দিকে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। রাস্তাটি হয়তো তখন এরকম ছিল না, সম্ভবত এটা নতুন তৈরি করা হয়েছে। এই ডান পাশের বাড়িটি কিন্তু রজনী ঘোষের বাড়ি, রজনীকান্ত ঘোষের সেই জমিদার বাড়ি। চলুন আমরা অনুমতি নিয়ে এখন উপরের দিকে উঠবো, সাথে থাকুন। তো আমরা আসলাম হচ্ছে এই পথ দিয়ে, এই পথ হচ্ছে এই পথ দিয়ে প্রবেশ করতে হবে। আর এখান থেকে এসে এই যে জমিদার বাড়িটির এখানে পিলারগুলো কাজ কিন্তু অত্যন্ত নান্দনিক, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়। তো এখান থেকে আমরা এখন একটু উপরের দিকে যাব। তো চলুন এখান থেকে ঢুকবো আমরা। এই বাড়িটি কিন্তু প্রায় 150 বছরের পুরনো। তো অন্ধকার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা না, তো মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়েছে, একেবারে অন্ধকার। এখানে কিন্তু এরকম কাজ করা। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, 3 তলা উঠতে হবে। আহা, আমি বারবার শিহরিত হচ্ছে যে এই সিঁড়ি বেয়ে কিন্তু সেই 150 বছর আগে রজনীকান্ত ঘোষ উঠতেন। হ্যাঁ, এই ছাদে কিন্তু ওনারা আসতেন। এই যে আমি যে ছাদটিতে এখন ঢুকবো বা উঠছি, এই আলো আধারি পথ পেরিয়েই কিন্তু ওনারা যাতায়াত করতেন এই পথে। ভাবুন একবার। হ্যাঁ, আমি খুব রোমাঞ্চিত হচ্ছি। এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। এখান থেকে আরও একটু উপরে উঠলে কিন্তু আমরা 3 তলায় পৌঁছে যাব। মানে ঠিক একটি রোমাঞ্চকর মুহূর্ত আমার জন্য। এই সেই সিঁড়ি, অন্ধকার পরিবেশ, উঠছি, মানে হরর মুভির মতো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, সেই প্রাচীন বাড়ির যে থ্রিলগুলো থাকে সেই থ্রিল আমি পাচ্ছি। এই যে আমি উঠলাম ছাদে। তো এখান থেকে কিন্তু চমৎকার ভিউ, হ্যাঁ, আপনাদের দেখাবো এখন। তো চলুন আমরা এই উপর দিয়ে ছাদে এখন প্রবেশ করছি। চলুন। আমরা কিন্তু ছাদে চলে আসছি, ওখানে উপরে। এখান থেকে কিন্তু দেখুন একবার, ভিউটা আপনাদের একটু দেখাই। এত চমৎকার এই ভিউটি, এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই পুরুলিয়ার যে জমিদার বাড়ি, এই বাড়িটি কিন্তু 150 বছরের পুরনো, এখনো অক্ষত আছে। এবং এখানে কিন্তু সেই জমিদার 4র্থ বংশধর কিন্তু বসবাস করছেন এখন। এই যে ওটাই সে পুরুলিয়া ব্রিজ, সেই উত্তর সিটি কর্পোরেশনের যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন পঞ্চবটির পাশে, সেই হাইওয়েটা মিরপুর 1 নম্বর থেকে আপনার আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু যাওয়া যাবে এই রাস্তা দিয়ে, যে গাড়িগুলো যাচ্ছে। আর এখানকার ভিউটা একটু আপনারা দেখুন। এই যে তুরাগ নদী, পাশে কিন্তু নদী। আর ওইটা হচ্ছে সেই শ্মশান ঘাট। ওই যে বট গাছটি দেখতে পাচ্ছেন ওই যে দূরে, এই বট গাছটি কিন্তু প্রায় 100 বছরের উপরে বয়স। ওখানে কিন্তু শ্মশান ঘাট, হিন্দু ধর্মের যারা মারা যান ওখানে কিন্তু দাহ করা হয়। ওখানে একটি মানে দাহ করার জায়গা রয়েছে এবং ওখানে কিন্তু একটি মন্দিরও রয়েছে। তো আজকে আমরা যেতে পারবো কিনা জানি না, বৃষ্টি হচ্ছে। তো দেখলেন ভিউটা, এখানে একটু দেখাই আপনাদের।
হচ্ছে ছাদের ভিউ। এখন ওয়ালগুলো কিন্তু কত আছে, আর আমি একটু কাছে যে আপনাদের দেখাই, এটা কিন্তু চুন সরকি দিয়ে কাটা। এখানে কিন্তু কোনো মানে সিমেন্ট বালু কোনো কাজ নেই। দেখুন, এটা হচ্ছে বিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যে মাঠে একটু আগে দেখালাম, তোলা ছাদের উপর থেকে এই ভিউটি একবার দেখুন, মানে আপনি মুগ্ধ হতে বাধ্য। এখানে হয়তো রজনীকান্ত ঘোষ তার পরিবার নিয়ে সময় কাটাতেন চাঁদনি রাতে অথবা অবসরে। হ্যাঁ, এই তুরাগ নদীর সেই প্রাণ জোড়ানো বাতাস উপভোগ করতেন। আমি আজকে সেখানে দাঁড়িয়ে আছি, দেখছি, মুগ্ধ হচ্ছে। আপনারাও নিশ্চয় হচ্ছেন, সাথে থাকুন। এখানে নতুন কাজ করেছে। এখানে এইটা হচ্ছে অরিজিনাল যে ছাদ, এটা হচ্ছে সেই ছাদটি। এখানে জল ছাদ দেওয়া আছে নতুন করে। তো এই যে ছাদটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই একেবারেই যখন তৈরি করা হয়েছিল 150 বছর আগে, সেখান থেকে কিন্তু এই ছাদটি সেই সময় হচ্ছে। তো এখান থেকে একটু দেখে আপনাদের কিরকম। এই হচ্ছে টোটাল ভিউ। আর এখানে নামার জন্য এখানে একটা ব্যবস্থা আছে। ওই ছাদের এটা বর্ধিত অংশ ঠিক না ওই সময়ের, কিন্তু নতুন করে জল ছাদ দেওয়া হয়েছে। তো বিরুলিয়ার এই জমিদার বাড়ি থেকে একটু নিচের দিকে যাব, আর এখান থেকে তুরাগ নদীটা দেখায় আপনাদের। এই যে দেখুন, এটা কিন্তু সেই তুরাগ নদী, অসম্ভব সুন্দর। এখানে না আসলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। আমি কিন্তু ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভিউটা। তো এই জমিদার বাড়ি সম্পর্কে একটি তথ্য এখানে একটু জানিয়ে রাখি আপনাদের, যে কথিত আছে যে প্রায় 100 বছর আগে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে 8,960 টাকা 4 আনার বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়ি কিনেছিলেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এই জমিদার বাড়ির নাম হচ্ছে রজনীকান্ত জমিদার বাড়ি। আর যেহেতু এটা বিরুলিয়া অবস্থিত, এই জন্য এই গ্রামের নাম অনুযায়ী এই জমিদার বাড়ি অনেকে বিরুলিয়া জমিদার বাড়ি বলেও চেনেন। তবে স্থায়ীভাবে অনেকে এটাকে মাস্টার বাড়িও বলে থাকেন। তবে মাস্টার বাড়ি কিন্তু আপনাদের আমি একটু আগে দেখিয়েছি, এটা কিন্তু মাস্টার বাড়ি আসলে নয়। এটা কিন্তু ওই রজনীকান্তের যে জমিদার বাড়ি সেটি কিন্তু এটি। তো চলুন আমরা একটু নিচে যাব। আর এই জমিদার বাড়ির যে ইতিহাস, এটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমরা কিন্তু এই বিষয়টা আপনাদের জানাবো। তো চলুন আমরা একটু নিচে যাই। তো ছাদ থেকে আবার নিচে নামার পালা। তা আমি আবার সেই দৃশ্যগুলো আরেকবার দেখে আবারও আমি সেই সিঁড়ি দিয়ে আলোধারী পথ দিয়ে আমি নিচে নামছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। এখন বেরিয়ে যাব। অনেক স্মৃতি পিছনে ফেলে সেই জমিদারদের পদধূলিধন্য এই বাড়িগুলো থেকে আমি এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা নিয়ে যাচ্ছি এই জমিদার বাড়ির যে ঘাট, সেই ঘাটে। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটি মসজিদ, মসজিদের পাশে দোকান। এই দোকানের পাশ দিয়ে ডান পাশে গেলেই কিন্তু চমৎকার একটি বট গাছ, আর বট গাছের পাশেই কিন্তু সেই জমিদার বাড়ির ঘাট, যেখানে জমিদাররা ব্যবসা বাণিজ্য করতেন নৌকা বা বজরা করে। আর এখানে কিন্তু এসে ভিড়ত সেই নৌকাগুলো, পাংশিগুলো। আর আমি জানি রাখি যে এই বট গাছের নিচে আগে সাপ্তাহিক শুক্রবারে কিন্তু একটি হাট বসতো। এখনকার হাটটি সেইভাবে বসে না, তবে মাঝে মধ্যে নাকি এখানে বসে। তো আমি আজকে শুক্রবারে আসছি, কিন্তু এখানে কাউকে দেখলাম না। তো এই বটগাছটি কিন্তু অনেক দিনের পুরনো, এবং এখানে গ্রীষ্মকালে চমৎকার একটি পরিবেশ বিরাজ করে। বিশেষ করে এই নদীর ঠান্ডা হাওয়া, এখানে সবাই কিন্তু আসেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেন। এখানে কিন্তু অনেকেই এখন আছেন। এই যে ঘাটলা দেখতে পাচ্ছেন, আর ওই যে সেই দূরে কিন্তু ওই 180 ঠিক না 300 বছরের পুরনো বটগাছটি দেখা যাচ্ছে। আর দেখুন একবার, এই সেই ঘাটলা। আমি এখন ঘাট দিয়ে নিচে নামছি। এখানেই কিন্তু এই জমিদারদের নৌকাগুলো ফিরত।
আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ। আমি বৃষ্টিতে ভিজেছি কয়েকবার, আবার হয়তো ভিজতে হবে আমি জানি না, তবে খুব উপভোগ করছি আজকের ব্লগটি। আপনারাও নিশ্চয়ই আমার সাথে উপভোগ করছেন। এই যে আমি 1-2 সিঁড়ি করে নিচে নামছি। আমি একটু ছুঁয়ে দেখব, জলটা একটু ছুঁয়ে দেখব। দারুণ। আর বর্ষাকালে আরও 1 থেকে 1 মাস পরেই আর কি এটা কিন্তু আরও উপরের দিকে চলে আসবে পানির লেভেলটা, তখন আরও সুন্দর দেখাবে। এই যে দেখুন, ভিউটা দেখুন। খুবই সুন্দর। আপনি মনের চোখে 150 বছর আগে চলে যান। আমি যেমন দেখতে পাচ্ছি, এই যে আমি একটু হাত দিয়ে জল স্পর্শ করলাম, ভালো লাগছে। হ্যাঁ, কারণ এই জায়গাতেই জমিদার বাবুরা নামতেন, নৌকায় করে যেতেন এখান দিয়ে। কিন্তু আগে কিন্তু ওই দিকে রাস্তাটা বেরোলে রাস্তাটা ছিল না, অতএব এখান থেকে কিন্তু ওরা যাতায়াত করতেন। এই সেই সিঁড়ি, এখান থেকেই ওনারা ওঠানামা করতেন। আর সেই জমিদার বাবুর স্ত্রী, পুত্র, কন্যা সবাই, এবং ব্যবসা বাণিজ্যের যত মালামাল এখান থেকে কিন্তু ওঠানামা করত। ভাবুন একবার। তো এই ঘাটলাটিও কিন্তু প্রায় 150 বছর 200 বছরের পুরনো, এখনো সংস্কার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নামও লেখা আছে, এখানে নেম প্লেট রয়েছে একটি। তো আজকের ব্লগটি আমরা এখান থেকে হয়তো শেষ করব। সামনে আর খুব একটা বেশি দূর যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে। তো নিশ্চয়ই আমার সাথে আপনারা আজকের এই ব্লগটি উপভোগ করলেন এই জমিদার বাড়ি থেকে। তো আপনারা আসবেন সময় সুযোগ পেলে সবাইকে নিয়ে বেড়াতে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই উপভোগ করবেন সব কিছু। আজকের ব্লগটি আমরা এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পথে পথে সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।